নমস্কার, আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার বেদেন, যেখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত প্রবন্ধ থেকে। এই শ্রবণানুক নিদিধ্যাসনের পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে। এই ব্যাকুল আহ্বান নিয়ে আজকে আমার বাবা শ্রী দীপ্তলাল ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যধন্য শ্রদ্ধেয় স্পেন্সারদার স্মৃতি নিয়ে এসেছেন। আজকের প্রবন্ধ মানুষ চর্যাশ্রম প্রকাশিত প্রিয় পরমের স্মৃতি সৌরভ বইটি থেকে নেওয়া হয়েছে। এই বইটি আপনারা সকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে সংগ্রহ করতে পারেন। আমি সুদীপা মাস্টার উইদিনের তরফ থেকে আপনাদের সবাইকে আবদার করছি এই এপিসোডগুলি ছড়িয়ে দিন, যাতে আরও মানুষ উপকৃত হয়। যে আনন্দের উত্তেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে, তা সবাইকেও করাক। এই নামের আগুন যত ছড়ানো যায় তত কমে না, বরং আলোকিত করে, উদ্দীপ্ত করে। এখন শুনতে থাকুন এই প্রিয় পরমের স্মৃতি আজকের এই এপিসোডে। মানুষ, এডমন্ড জোসেফ স্পেন্সার। 1945 সালের 30শে আগস্ট এক সন্ধ্যায় পাবনাতে আমি ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম দর্শন লাভ করি। তাঁর পরনে ছিল বাঙালির প্রচলিত পোশাক এবং তিনি ছিলেন একটি গাছের তলায় সাধারণ একটি বেঞ্চির উপর উপবিষ্ট। আশেপাশে ছিল কয়েকজন নরনারী আর বোধহয় গোটা চারেক ছাগল ও ছাগলছানা। আমার সঙ্গের একজন সৈন্যাধ্যক্ষ বলেছিলেন, পরিবেশটা যেন বাইবেলের যুগের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। আমি জানতে চাইলাম তিনি কি আদর্শ প্রচার করেন। তিনি সম্মুখে উপবিষ্ট লোকদের দেখিয়ে বললেন, এদের জিজ্ঞাসা করো। তারা বলল যে ঠাকুরের সেবায় তাদের জীবন ধন্য হয়ে গেছে এবং ঠাকুর যখন যা বলেছেন তাই তাদের জীবনে যথার্থ ঘটেছে। আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, সত্য কি? ঠাকুর বললেন, যাহা তোমার জীবন ও বৃদ্ধির অনুকূল তাহাই সত্য। বুঝলাম ঠাকুর সহজ, স্বাভাবিক, বাস্তব জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি। কিন্তু অসাধারণ জিনিসও লক্ষ্য করলাম। কথা বলতে গেলেই তাঁর চোখ দুটি ঊর্ধ্বে দৃষ্টি নিবদ্ধ হয়। হাঁটতে গেলে পা দুটি যেন শূন্যের উপর দিয়ে চলে, মাটি স্পর্শ করে না। আমার সঙ্গী জ্যাক লেস্টার লক্ষ্য করল তাঁর শিশুর মতো প্রাণ খোলা অফুরন্ত হাসি। কিন্তু আমরা দুজনেই বুঝলাম ঠাকুর নিশ্চয়ই প্রফেট নন, কারণ তার লক্ষণ ঠিক দেখতে পাচ্ছি কই। কিন্তু এটা ঠিক যে তিনি সাধারণ নন, তিনি অনন্য সাধারণ।
আমি জিজ্ঞাসা করলাম, প্রাচ্যে এত আধ্যাত্মিক পুরুষের আবির্ভাব ঘটছে, কিন্তু পাশ্চাত্যের কি হবে? সেখানেই যে অবতারের প্রয়োজন বেশি। ঠাকুর সহাস্যে উত্তর দিলেন, পূর্ব ও পশ্চিম একই সময়ে সূর্যকে দেখতে পারে না, কিন্তু একজন যখন সূর্যকে দেখে, অপরজন তখন চাঁদকে দেখতে পারে। লোকে বলে প্রথম দর্শনের ভাবটাই নাকি স্থায়ীভাবে মানুষের মনে বজায় থাকে। আমার বেলায় তো তাই ঘটল। যতই তার সঙ্গ করতে লাগলাম, ততই তিনি অসম্ভব রকমের স্বাভাবিক বলে আমার মনে হতে লাগলো। কিন্তু অসাধারণ তার অবিচলতা। খিটখিটে লোক তাঁর সামনেই হয়তো ঝগড়া করছে, তিনি সকৌতুকে উপভোগ করছেন। অবশেষে তারা যখন মীমাংসার জন্য তাঁর কাছে এলো, তিনি মুহূর্তের মধ্যে সব জল করে দিলেন। সুবিচার তো বটেই, কিন্তু এই বিচার পদ্ধতি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছিল 13 শতাব্দীতে ফ্রান্সে সেন্ট লুইয়ের বৃক্ষতলের বিচারালয়ের কথা। তাঁর বিশ্রামের ব্যাঘাত সৃষ্টি করে হয়তো কোনো উদ্বিগ্না জননী তাঁর রুগ্ন সন্তানের জন্য পরামর্শ চাইতে এসেছে, কিংবা বিপদগামী সন্তানের পরিবর্তন কিভাবে ঘটানো যায় তার নির্দেশ জানতে চাইছে। তিনি বিশ্রাম ভুলে তখনই কি করতে হবে তা বলে দিলেন। প্রয়োজন হলেই সবাই তাঁর কাছে ছুটে আসে, সময় অসময় বিচার বিবেচনা করে না। তাঁরও তেমনি আলস্য নেই, ক্লান্তি নেই, অচঞ্চল সহিষ্ণুতা। সবার ডাকেই সাড়া দেন, সব সমস্যার সমাধান দেন। সকলের প্রয়োজনেই তিনি পরিপূরণ করতে পারেন। বোধহয় এই জন্য তো তিনি সদাই প্রশান্ত। কোনো কিছুতেই তাঁর স্বভাবসিদ্ধ প্রশান্তি নষ্ট হয় না। কেহ কেহ বলে তাঁর কাছে গেলেই মন আপনি শান্ত হয়ে আসে। আমারও ঠিক তাই মনে হয়। বোধহয় তার ভালোবাসার জন্য তার প্রশান্ত রকমটাও যেন ছোঁয়াচে। একজন আমেরিকান যুবক মন্তব্য করল, এই মানুষটির চতুষ্পার্শ্বস্থ সমস্ত পরিবেশটাই এমন প্রশান্ত গাম্ভীর্য নিয়ে বিরাজ করছিল যে আমি যে প্রশ্ন তাকে জিজ্ঞাসা করব ভেবেছিলাম, যে সমস্যা আমাকে বিব্রত করে তুলেছিল, তা সব ভুলে গেলাম। আমার সমস্যা কোথায় যেন মুহূর্তে উবে গেল। ভালোবাসা এবং শান্তি, এই হচ্ছে মানুষের চিরন্তন সত্য। কিন্তু লোকে সাধারণত বলে জীবনে এর উপর ভিত্তি করে চলা সম্ভব নয়। কিন্তু ঠাকুর তাই চলেন, কোনো আপোষ করেন না। ঠাকুরের মতে ভালোবাসা মানে যাকে ভালোবাসি তার খেয়াল খুশি মতো চলা নয়, বরং প্রেমাস্পদের যাতে ভালো হয় তাই করা, তার ভালোর মধ্যে বাস করা। ঠাকুর কথাটা বলতে তিনি বলেন, যিনি ঠোক্কর অর্থাৎ ধাক্কা দেন। ঠাকুর মানুষের প্রবৃত্তির উপর ঠোক্কর দিতে থাকেন সস্নেহে, যতদিন না মানুষ সেই প্রবৃত্তির বন্ধন এবং অনুশোচনা থেকে মুক্ত হয়। ঠাকুরের মতে শান্তি মানে অক্ষয়
অক্ষমতা বা দুর্বলতার কাছে নতি স্বীকার নয়, বরং ক্রমাগত বিষয়ের নিয়ন্ত্রণ, ভিতরের এবং বাইরের, এবং সময় সময় তার জন্য বল প্রয়োগেরও প্রয়োজন হয়। অরুণ বলে একটি ছেলে তার জীবনের একটি কাহিনী বেশ গর্বের সঙ্গে উত্থাপন করে এবং তার দ্বারা প্রমাণ করতে চায় তার সমবয়সীদের উপর তার প্রতিপত্তির কথা। যখন তার বয়স কম, তখন তার প্রধান খেলা ছিল সমবয়সী ছেলেদের মুখের উপর জীবন্ত সাপ ছুঁড়ে দেওয়া। একবার একটা বিষাক্ত সাপ নিয়ে তাই করবে ঠিক করলো, কিন্তু তার আগেই তার সমবয়সী একটি বন্ধু ভীত সন্ত্রস্ত হয়ে ঠাকুরের কাছে যেয়ে বলে দিল। ঠাকুর তখন অরুণ এবং তার মাকে ডেকে পাঠালেন। তারপর গাছ থেকে একটা শক্ত ডাল ভেঙে অরুণকে খুব মার দিলেন। অরুণ আমাকে বলল যে সে যখন ভীষণ মার খাচ্ছে, তখন একবার সে ঠাকুরের দিকে তাকিয়ে দেখল। মনে হলো ঠাকুর যেন খুবই রেগে গেছেন, কিন্তু পরে আবার ব্যথার জায়গায় প্রলেপ দিতে ঠাকুর অরুণের জন্য মলম পাঠিয়ে দিলেন। তবে অরুণের চাইতে ঠাকুর নিজের হাতের বেদনা নিয়ে ভুগলেন বেশি। একদিন দেখলাম ঠাকুর একজন লোককে ধরে মারছেন। লোকটি নাকি তার স্ত্রীকে মেরেছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম যে হাত দিয়ে ঠাকুর মারলেন সেই হাতের ব্যথা সারতে কয়েক সপ্তাহ লাগলো। অরুণ সেই দিনের সেই ঘটনার পর আর কখনো সাপ ছোঁয়নি এবং সে জানে যে ঠাকুর তাকে সবচাইতে বেশি ভালোবাসে। ঠাকুর কেমন ধারা লোক, তিনি কি প্রেমময়? বোধহয় তাই, আমার তো তাই মনে হয়। কিন্তু যে আগে নিজে ভালো না বাসে, সে অন্যের হৃদয় জানবে কি করে? আর যখন সে ভালোবাসে, তখন তো সে সব কিছু প্রেমিকের দৃষ্টিভঙ্গিতেই দেখবে। তখন সে নিজে প্রেমের প্রতিমূর্তি তার মধ্যে দেখে। যার এই দৃষ্টি এসেছে, তার কি আর কিছু দেখতে বাকি আছে? ঠাকুরের ভালোবাসার অজস্র কাহিনী আছে, কিন্তু আমার মনে হয় তা নিজে উপলব্ধি না করলে কাউকে বলে বোঝানো যায় না। জ্যাক লেস্টার যখন চলে গেল এবং আমি রয়ে গেলাম, তখন আমার দিকে লক্ষ্য রাখবার জন্য ঠাকুর আমারই সমবয়সী একজন বাঙালি ছেলেকে রসায়নাগারের দোতলায় আমার সঙ্গে থাকতে বললেন। তার ভাবপ্রবণতা দেখে আমি তাকে বিরক্ত করতাম। একদিন তাকে জিজ্ঞাসা করলাম ঠাকুরের জীবনের কোন কাহিনীটা তার সবচাইতে বেশি ভালো লাগে। সে যে কাহিনী বলল তা আমারও ভালো লাগলো, যদিও তা ঠিক প্রত্যক্ষভাবে ঠাকুরের ভালোবাসার অভিব্যক্তি নয়। একদিন সকালে একটি বছর 10-এর ছেলে বাজার করতে এলো। দোকান থেকে কয়েকটা বিস্কুট কিনলো। একখানা বিস্কুট নিয়ে যখন ঠিক মুখে পড়বে, তখন বোধহয় অন্য কোনো একটা কথা বা বিশেষ কারো কথা মনে পড়ল। আমার সঙ্গীটি কৌতূহল বসে তাকে অনুসরণ করে দেখল যে বারান্দায় ঠাকুর বসেছিলেন, সেখানে যে
ছেলেটি বিস্কুটগুলো ঠাকুরকে নিবেদন করল। ঠাকুর সাগ্রহে বিস্কুটগুলি নিয়ে তাঁর সহধর্মিণীর কাছে পাঠিয়ে দিলেন। ছেলেটি মহা উল্লাসে ফিরে এলো। কিছুক্ষণ পরে ঠাকুর বাড়ির ভিতর রান্নাঘরের দিকে গেলেন। তিনি জানতেন যে তার খাওয়া দাওয়া সম্বন্ধে যখন খুব সতর্কতা নেওয়া হচ্ছে, তখন নিশ্চয়ই ওই নোংরা হাতের বিস্কুটগুলো তাকে খেতে দেওয়া হবে না। তাই ঠাকুর বললেন, বড় বউ, খাওয়ার সময় আমাকে অন্তত একখানা বিস্কুট দিও, একেবারে বঞ্চিত করো না যেন। কেউ কেউ বলেন যে ঠাকুরের ভালোবাসা এমনতর যে কেউ যদি ভালোবেসে তাকে দেয়, তিনি তা গ্রহণ না করলে নিজেরই ক্ষতি হয়। একদিন তিনি যখন বেড়াতে বেরিয়েছেন, তখন দেখতে পেলেন একটা লোক গাছের মধ্যে একটা পেরেক ঠুকছে। দেখেই যেন গাছের ব্যথাটা তিনি নিজে বোধ করলেন। লোকটিকে বললেন, পেরেক না ঠুকে বরং গাছে একটা তার জড়িয়ে নিয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে। কিশোরীদার সঙ্গে আর একদিন যাচ্ছিলেন মাঠের মধ্যে দিয়ে। সেখানে দেখতে পেলেন একটা গরু খানায় পড়ে গেছে এবং গলায় ফাঁস লাগবার উপক্রম হয়েছে। তিনি কিশোরীদাকে তাড়াতাড়ি বন্ধন মুক্ত করে দিতে বললেন। কিশোরীদা একখানি কাঁচি নিয়ে দড়িটা কেটে দিলেন, কিন্তু তাড়াতাড়ি করতে যেয়ে গরুর গলার কাছে একটু কেটে গেল এবং রক্ত বেরুল। কাজ ছেড়ে ফিরে এসে দেখলেন যে ঠাকুরেরও গলার কাছে কাটার দাগ এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছে। আরেকবার কুষ্টিয়াতে একদিন বন্ধুদের নিয়ে ঘোড়ার গাড়িতে যাচ্ছেন। গাড়োয়ান এক সময় ঘোড়ার পিঠে খুব জোরে চাবুক মারল। চাবুক মারার সঙ্গে সঙ্গেই ঠাকুর অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার বন্ধুরা তার গায়ের কাপড় সরাতেই দেখতে পেল যে তার পিঠে চাবুকের আঘাত দাগ কেটে বসে গেছে। ঠাকুর যে অত্যন্ত অনুভূতিপ্রবণ এবং সহানুভূতিশীল, তাতে কোনো সন্দেহ নেই। তার ভাবের গভীরতা বাইরে থেকে দেখে সব সময় পরিমাপ করা যায় না, কারণ তিনি তার প্রশান্তি দিয়ে সব ঢেকে রাখেন। আর তাছাড়া তিনি অত্যন্ত বাস্তবপন্থী। কিন্তু এমন সময় আসে, বিশেষত যখন পূর্বতন অবতার বা মহাপুরুষদের কথা যখন উত্থাপিত হয়, তখন তার চোখ দুটি সজল হয়ে ওঠে। কিন্তু তা সত্ত্বেও যখন লোকে বোঝে তার হতাশার দুঃখের অশ্রু নয়, ইচ্ছা করলে তিনি প্রয়োজনানুরূপ ঠাকুরের নিকটবর্তী লোকজনদের ভাব অনুযায়ী তাঁর প্রতিক্রিয়া হয়। তাঁর পরিবেশের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিজেকে যেন তাদের মধ্যে নিক্ষেপ করেন। ফলে লোকে তাঁর মধ্যে নিজেকেই যেন খুঁজে পায়। একজন আমেরিকান মন্তব্য করেছেন, ঠাকুর যেন একখানা আয়না, তাহা এতই সহজ গ্রহণক্ষম এবং স্বচ্ছ যে নিকটবর্তী যেমনতর ব্যক্তিত্বওয়ালা মানুষই থাকুক না কেন, তাহার ঠিক প্রতিফলন হয়। ঠিক এই কথাই একজন শিল্পী বলেছিল যে ঠাকুর একজন মহাশিল্পী। প্রত্যেকেই মনে করে যে তার কাজের বিষয়ে ঠাকুরের কাছে অসাধারণ দক্ষতা। চাষি, জেলে, ধনী, নির্ধন, বৈজ্ঞানিক, সৈনিক,
মনীষী প্রত্যেকেই তাঁর সংস্পর্শে আরোতর কর্মে প্রবুদ্ধ হয়ে ওঠে। প্রত্যেকেই মনে করে তার বিশিষ্ট কাজ এবং অসুবিধাগুলি ঠাকুর সব চাইতে ভালো জানেন। ঠাকুর কেমনতর? একটা প্রশ্নের উত্তরের মধ্যেই 1000টা প্রশ্নের উত্তর আসে। কেহ বলেন তিনি জ্ঞানী, কেহ বলেন তিনি সুদক্ষ ব্যবসায়ী, কেউ বলেন তিনি পরম দরদি বন্ধু, আবার কেহ দেখে তাকে পিতার মতো। একটি দরিদ্র রমণী তাকে সন্তান বলে মনে করে, কারণ যখন তার নিজের ছেলে মারা যায় তখন সে ঠাকুরের কাছে যেয়ে কেঁদে পড়েছিল সান্ত্বনার জন্য। ঠাকুর তাকে দুবাহু দিয়ে জড়িয়ে ধরে বলেছিলেন, মা, আমি কি তোর ছেলে নই? শুনে কয়েক মুহূর্ত মধ্যে মার কান্না থেমে গেল। ফিরে পেল সন্তান আর শান্তি। ঠাকুর এত লোককে যে খুশি করতে পারেন তার আর একটা কারণ বোধহয় এই যে তার জীবনটা বৈচিত্র্যময়। মানুষকে জানা এবং তাদের অভিজ্ঞতাগুলি নিজের জীবনে বোধ করার ছিল তার বরাবরের ঝোঁক। ছেলেবেলা থেকে কেবল মানুষ খুঁজে বেড়ানোই তার কাজ। যদি জানতেন তার পরিচিত কেউ চলে যাচ্ছে, অমনি ছুটে চলে যেতেন স্টিমার ঘাটে তাকে দেখবার জন্য। দেশের নানা জায়গায় ঘুরে বেরিয়েছেন মানুষের খোঁজে। স্টিমার ঘাটে কুলির মাল নিজে বহন করেছেন, ফিরে তাকাননি পয়সার জন্য। জোর করে কেউ গছিয়ে দিলে কুলিদের তা দিয়ে দিয়েছেন। কুলির কাজের অভিজ্ঞতা লাভের জন্যই তা করেছিলেন তিনি। ছেলে বয়স থেকেই গ্রামের খারাপ ছেলেদের সঙ্গে মিশে তাদের ভালো করেছেন। দানের ব্যাপারে তিনি ছিলেন বেপরোয়া মুক্তহস্ত। ছাত্রাবস্থায় যাদের প্রয়োজন বেশি তাদের নিজের জামা কাপড় খুলে দিতেন। যৌবনে মেডিকেল স্কুলে পড়তে কলকাতায় এলেন। দরিদ্র ব্রাহ্মণ সন্তান, খাওয়া, পড়া, শোয়া চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে চলত। নিজে দুঃখ ভোগ করতেন, কিন্তু সবাইকে আনন্দে ভরপুর করে রাখতেন। দেশে ফিরে চিকিৎসা আরম্ভ করলেন। হোমিওপ্যাথির দিকেই ঝোঁক দিলেন। গাছগাছড়ার থেকেও কতকগুলি ওষুধ আবিষ্কার করলেন। তাঁর চিকিৎসায় রোগী আশ্চর্য ফল পেতে লাগল এবং জনশ্রুতি যে তাঁর চিকিৎসায় কোনো রোগী নাকি মরেনি। তিনি পারিশ্রমিক কিছুই দাবি করতেন না, যে যা দিত তাই খুশি মনে নিতেন। ঠাকুরের ইচ্ছা যে তিনি আগের মতো দেশে দেশে ঘুরে বেড়ান, কিন্তু আর সবাই বলে যে তিনি যদি এক জায়গায় স্থায়ীভাবে বসেন তবে যারা তার সান্নিধ্য লাভ করতে চায় তাদের সুবিধা হবে। এখন নানা প্রকারের লোক তাঁর কাছে আসতে পারছে। তারা নানা প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরে তিনি যে সমাধান দেন তা সময় সময় এতই অসাধারণ এবং তাঁর অভিমত এতই নির্ভুল যে লোক বিস্ময়ে হতবাক হয়ে যায়। ভাবে
তিনি এত সংবাদ জানেন কি প্রকারে? একদিন সে কথা তাকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, আমি পরম পিতার অধম সন্তান। যখন লোকে আমাকে প্রশ্ন করে তখন আমি নিজে থেকে কিছুই বলতে পারি না। পরম পিতা করুণা করে আমাকে উত্তরগুলি জুগিয়ে যান। তাঁর দয়া যেন ধারা স্নানের মতো আমার উপর বর্ষিত হয়। ঠাকুর একজন বিশাল পুরুষ। তাঁর দেহ বৃহৎ, তাঁর চোখ দুটি বড় এবং সুন্দর। আমাকে একজন আমেরিকান বন্ধু বলেছিল, ঠাকুরের চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন অসীমের দিকে তাকিয়ে আছি। তার শক্তি প্রচুর এবং মনও বলিষ্ঠ। ঠাকুর এখন যাই কিছু বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কেই হোক বা ব্যক্তি বিশেষের সংশোধনের জন্যেই হোক, তার মধ্যে সকলের সবকিছুই বলা হয়ে যায়। ঠিক তেমনি আবার সাধারণ আলোচনার মধ্যে ব্যক্তিগত সব সমস্যার সমাধান হয়। তার যেন সবকিছুর মূল জানা আছে। তিনি কখনো তর্ক করেন না। তিনি বলেন কেমন করে তর্ক করতে হয় তা তিনি জানেন না। যদি তার সঙ্গে কারো মতের মিল হয় না, তিনি কিছুই বলেন না। কেহ যদি চাতুর্য নিয়ে তাকে পরীক্ষা করতে যায়, তিনি চুপ করেই থাকেন, কিংবা এমনতর ব্যবহার করেন যেন কিছুই বোঝেননি। কিন্তু যদি কথা বলেন, তবে সুযুক্তিসহ এমন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তা বলেন যে কারো আর তাতে দ্বিমত থাকে না। কিছুদিন আগে তিনি আমাকে বলেছিলেন যে বাংলার এবং ভারতের সমস্যায় তাঁর মনের অবস্থা ভালো নেই। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে যে বিরোধ এবং তিক্ততা দেখা দিচ্ছে, তা নিরসন করতে তিনি তার মতো করে প্রতিনিয়ত চেষ্টা করছেন। ঠাকুর যা কিছু করেন তিনি মনে করেন মার ইচ্ছাকে পূরণ করার জন্যই করছেন। তিনি বলেন, মাই আমার গুরু ও শিক্ষক। যখন তার বেশ বয়স হয়েছে, তখনও তিনি মায়ের কোলের কাছে যেয়ে বসতেন। তার মায়ের প্রতি ভক্তির ফলেই নারী জাতির প্রতি তাকে শ্রদ্ধা সম্পন্ন করে তুলেছে। প্রত্যেক নারীকেই এই জন্য তিনি সম্বোধন করেন মা। ঠাকুরের কাছে নারী মাত্রই মা। তিনি মনে করেন যে যদি কোনো মেয়ে যথার্থ ভালোবেসে কোনো পুরুষকে সেবা করতে চায়, তার সন্তানকে গর্ভে ধারণ করে ধন্য হতে চায়, তাহলে সেই মেয়েকে বিয়ে না করিয়ে ফিরিয়ে দেওয়া অনুচিত। তার ফলে সেই মেয়ের জীবনটাও ব্যর্থ হয়ে যেতে পারে। এইভাবে চললে কোনো পুরুষের হয়তো বহু স্ত্রী গ্রহণেরও প্রয়োজন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে পূর্বের স্ত্রীর সম্মতি নেওয়া প্রয়োজন। ঠাকুর মনে করেন পুরুষ বহুগামী এবং নারী একগামী। আমি আবার নিজেকে জিজ্ঞাসা করি, ঠাকুর কেমন ধারা লোক? তাঁর সব কিছুই যেন একাধারে রাজকীয় এবং অত্যন্ত সাধারণ।
তার গড়গড়া নলটি পর্যন্ত সুষ্ঠু এবং বৈশিষ্ট্যপূর্ণ। আশ্চর্য মানুষ তিনি। তার সম্বন্ধে নানা প্রকারের অদ্ভুত গল্প আছে, কিন্তু সবচেয়ে বিস্ময়কর তার অপরিসীম ভালোবাসা। তার মধ্যে দিয়ে দুনিয়ার বুকে এমন অকৃত্রিম ভালোবাসা নেমে এসেছে, লোকে বলে তিনি প্রফেট। তিনিও বোধহয় তা অস্বীকার করতে পারেন না। তাকে মানুষ হিসাবে আমি জেনেছি এবং তার মতো মানুষ আমি আর কখনো দেখিনি। তিনি আমার প্রতি এত লক্ষ্য রেখেছেন, এত প্রকারের স্নেহদৃষ্টি বর্ষণ করেছেন যে আমার বাবার কাছ থেকেও তা আশা করতে পারিনি। তার কাছে আমি এমন জ্ঞানের কথা শুনেছি যা পূর্বে কারো কাছে শুনিনি। যদি আমার শারীরিক কিংবা মানসিক কোনো ব্যথার কারণ ঘটে, তিনি তৎক্ষণাৎ তা জানতে পারেন এবং তার উপশম করে দেন। ঠাকুর কেমন ধারালোক আমি ঠিক বলতে পারব না। তিনি নিশ্চয়ই অসাধারণ শক্তি সম্পন্ন প্রকাণ্ড ব্যক্তিত্বের অধিকারী, সার্বজনীন কাঠামোতে গড়া। স্বপ্নের জাল বোনেন, মানুষকে যুক্ত করে তোলেন, কোমল হতে কোমল, কঠিন হতে কঠিন। কিছুই চান না অথচ সব কিছুই চাই। লজ্জাহীন ভিক্ষুক, কিন্তু দানে মুক্তহস্ত। মূর্তিমান বিধি, প্রচণ্ড আণবিক শক্তিতে ভরপুর। জয় গুরু। আপনারা শুনছিলেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন। আজকের পর্ব শ্রদ্ধেয় স্পেন্সার দার স্মৃতি মানুষ। কেমন লাগলো আপনাদের আজকের স্মৃতিচারণ? আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আরও মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমরা বিভিন্ন কন্টেন্টস, পডকাস্ট, ভিডিও, লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি আমাদের এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অভিযানে সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, যেখানে আপনি আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি আপনি এই ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আবার আগামী বুধবার। আমরা চলে আসব আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আর এক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশ মাখা স্মৃতি নিয়ে। আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।